ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কি দিয়ে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসবে এরকম ধরে নিতে পারেন আপনি। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কততম বৃহৎ অর্থনীতির দেশ? সম্প্রতি 21 নভেম্বর 2020 বাংলাদেশে হওয়া ভূমিকম্পের মাত্রা কত ছিল? আসসালামু আলাইকুম, বিদাবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন মুস্তফা। আমাদের সাপ্তাহিক যে আপডেট বুলেটিন গুলো থাকে তার আজকে 21তম পর্ব। আর 21তম পর্বে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এক সপ্তাহের সাধারণ জ্ঞান থেকে কিছু তথ্য নিয়ে এসেছি। সবাই আপনারা কেমন আছেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা যে তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি প্রত্যেকটা তথ্যই আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। সো সাপ্তাহিক আপডেট বুলেটিনে আজকে 21তম পর্বে আমরা দেখব যে প্রথম প্রশ্ন থেকে শুরু করে অন্যান্য প্রশ্নগুলো আপনাদের কি প্রশ্নগুলো পড়াচ্ছি একেবারে ধরে নিতে পারেন। আগামী 26 তারিখ আজকে অর্থাৎ 27 তারিখ 28 তারিখ 29 তারিখে যে পরীক্ষাগুলো আছে এইগুলো তো এই প্রশ্ন থেকে চলে আসতে পারে আপনাদের জন্য, কারণ সাম্প্রতিক সময় বেশ কিছু ব্যাপার ঘটে গেছে যেটা আপনার পরীক্ষা শুরুর অর্থাৎ পরীক্ষা শুরুর আগের দিন যদি প্রশ্ন তৈরি করে সেগুলো থেকে আপনারা কিন্তু কমন পেয়ে যেতে পারেন। সো আমরা প্রথম প্রশ্নে চলে যাই। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে এখানে সেটা হচ্ছে যে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও আদেশ যেটা আমরা বলে থাকি, সংশোধন অধ্যাদেশ 2025-এ কোন ক্ষেত্রে না ভোট চালু রয়েছে? অর্থাৎ এই জীবনে আমাদের যত ভোট হয়েছে প্রায় জিয়াউর রহমান আমল, এরশাদ সরকার আমল, তখন না ভোটের একটা ব্যাপার ছিল, কিন্তু 91 সাল থেকে শুরু করে একেবারে 2024 সাল পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছিল সেখানে না ভোটের কোনো একটা ব্যাপার ছিল না থাকার কারণে নতুন করে আমাদের এটাকে সংশোধন করা হয়েছে আরপিও আদেশের মাধ্যমে, যে একজন প্রার্থী যদি চায়, সে যদি কোনো প্রার্থীকেই পছন্দ না করে বা তার যদি কোনো সরকার ব্যবস্থাপনায় বা এই গণতান্ত্রিক সরকার ব্যবস্থাপনায় যেহেতু তার একটা রাইট আছে, সেহেতু সে যদি চায় যে সে না ভোট দিবে, কাউকে তার পছন্দ না, সেহেতু সে না ভোট দিতে পারবে। সেহেতু সে না ভোট দিতে পারবে। আর এটা কোথায় চালু আছে বা কার ক্ষেত্রে এটা চালু আছে? একক প্রার্থীর আসনে। অর্থাৎ যেমন আমরা যদি ধরি যে কোনো আসনে একক কোনো প্রার্থী দাঁড়িয়ে গেছে, আর কোনো প্রার্থী সেখানে নেই, এখন তাকে যদি সেক্ষেত্রে মানুষের পছন্দ না হয় তাহলে সেখানে না ভোটের অপশনটা থাকবে। এখন যদিও বাংলাদেশ প্রেক্ষাপটে বর্তমানে আসলে আমরা না ভোটের বা একক প্রার্থীর কোনো আসন পাবো কিনা এটা আমাদের খুবই সন্দেহ আছে। যদি এরকম কোনো আসন থাকে যে একজন মাত্র প্রার্থী সেখানে দাঁড়িয়েছে ভোটের জন্য, তাহলে সেখানে একটা না ভোটের ব্যাপার থাকবে। এক্ষেত্রে যদি জনগণ চায় যে না, তাকে পছন্দ হচ্ছে না, তাহলে তারা সেখানে না ভোটকে জয়যুক্ত করতে পারবে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আরপিও আদেশ 2025 অনুযায়ী যদি একক প্রার্থী কোথাও দাঁড়ায় বা ভোট নির্বাচন করে, সেক্ষেত্রে যদি জনগণের সুবিধার জন্য সরকার এখানে না ভোটের ব্যবস্থা রাখবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। 2 নম্বর প্রশ্ন আসছে, এডিবির তথ্য অনুযায়ী বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কততম বৃহৎ অর্থনীতির দেশ? অর্থাৎ দক্ষিণ এশিয়ার কথা যদি আমরা বলি, কার তথ্য? এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অনুযায়ী বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কততম বৃহৎ অর্থনীতি দেশ। এখানে কিন্তু দক্ষিণ এশিয়ার কততম বৃহত্তম অর্থনীতি দেশ এই বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। সো ভুল করা যাবে না। আপনারা বলেন দেখি, যদি কেউ পেপার পত্রিকা পড়ে থাকেন কততম বৃহৎ অর্থনীতির দেশ, একটু দেখি কেউ কমেন্ট করেন যে পারেন কি না পারেন। যদি না পারেন তাহলে আমরা এখানে দেখবো যে বাংলাদেশ এখন পর্যন্ত দক্ষিণ এশিয়া বলতে আমরা যদি দেখি সার্কভুক্ত যে দেশগুলো আছে, এই সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অর্থনীতির ক্ষেত্রে কত নম্বর অবস্থানে আছে? অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশ এখানে দ্বিতীয় অবস্থানে আছে। কততম অবস্থান? দ্বিতীয় অবস্থানে আছে। তাহলে কথা হচ্ছে যে প্রথম অবস্থানে কে আছে? প্রথম অবস্থানে কোন দেশ আছে? প্রথম অবস্থানে আছে এখন পর্যন্ত ভারত। কোন দেশ? ভারত। কারণ দক্ষিণ এশিয়া ভারতের চেয়ে আর শক্তিশালী দেশ তেমন নেই, এজন্য প্রথম অর্থনীতি দেশ হিসেবে ভারত হচ্ছে এখন দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম, এবং বাংলাদেশ হচ্ছে 2 নম্বর অবস্থানে। এটা কিন্তু মানে খুবই আমাদের জন্য আমি মনে করি একটা বিশাল অর্জন, কারণ এখানে মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, আফগানিস্তান, পাকিস্তান এই দেশগুলো আছে, তার মধ্যে 2 নম্বর অবস্থানে আমরা আছি অর্থনীতির দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে। এটা আমাদের একটা বিগ আমি মনে করি অ্যাচিভমেন্ট। তো আমরা কত অবস্থানে আছি? দ্বিতীয় অবস্থানে আছি। আর তার পাশাপাশি এটা মনে রাখবেন কার তথ্য অনুযায়ী, কারণ বেশ কিছু তথ্য বেশ কিছু সংগঠনের মাধ্যমে দেওয়া হয়, এজন্য কার তথ্য অনুযায়ী এটা চাওয়া হয়েছে এটা। আর আমার মনে হয় দ্বিতীয় অবস্থানে থাকার এটা কারণ পাকিস্তানে ওরকম ভাবে তারা অর্থনীতিতে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি, আফগানিস্তান এখনো যুদ্ধ থেকে দাঁড়াতে পারেনি, শ্রীলঙ্কা ছোট মোটামুটি দেশ,
তাদের সরকার পতন হলো, নেপালের সরকার পতন হলো, এরপর মালদ্বীপ তো একেবারে অর্থনৈতিক দেশ হলেও অতটা বড় দেশ নয়। সো এই সব দিক চিন্তা ভাবনা করে বাংলাদেশকেই মনে হয়েছে যে আসলে দ্বিতীয় অবস্থানে থাকার মতো একটা দেশ, এজন্য সহজে মনে রাখা যাবে। বাংলাদেশ অর্থনীতির ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় অবস্থানে আছে, প্রথম অবস্থানে আছে ভারত। আর এশিয়ার আমরা কত অবস্থানে আছি? এশিয়া মহাদেশের মধ্যে আমরা নবম অবস্থানে আসি। তাহলে এখন একটা প্রশ্ন আপনাদের কাছে ছুড়ে দেব, বিশ্বে বাংলাদেশ কততম অবস্থানে আছে? বিশ্বে বাংলাদেশ অর্থনীতির দিক থেকে কততম অবস্থান আছে? এটা আপনাদের হোমওয়ার্ক করে দেওয়া হলো, এটা আপনারা উত্তর করবেন যে বিশ্বে বাংলাদেশ কততম অবস্থানে বিলং করতেছে অর্থনীতির দিক থেকে। দেখি কমেন্ট করেন, আপনারা যারা যারা কমেন্ট করবেন দেখবো আমি যে আপনারা কি উত্তর করেছেন। অবশ্যই কিন্তু কমেন্ট দেখে থাকি, সুতরাং অফকোর্স উত্তর করার চেষ্টা করবেন এবং অবশ্যই ভুল হোক রাইট হোক তাও উত্তর করবেন, এতে করে আরেকজনের কমেন্ট দেখলে আপনি সঠিক তথ্যটা পেয়ে যাবেন। এরপর আসেন, অস্কার পুরস্কার 2025 লাভ করেন কে? এই জায়গাটা একটু মানে আমি যদি বলি যে অন্যরকম আছে, এটা অস্কার পুরস্কার 2025 হবে না, এটা হচ্ছে সম্মানসূচক অস্কার পুরস্কার। অর্থাৎ একজন সেরা অভিনেতা আছে যিনি এখন পর্যন্ত হয়তোবা কোনো কারণে সে অস্কার জেতেনি, এই জন্য তাকে এই 2025 সালের এই নভেম্বর মাসের 18ই নভেম্বর, কত তারিখে? 18ই নভেম্বর তাকে একটা সম্মানসূচক অস্কার দেওয়া হয়। কোনো সেক্টর না, হ্যাঁ, কোনো সেক্টর না, কোনো মানে কোনো মুভির জন্য না, কোনো সেক্টরে না, কিন্তু তাকে সম্মানসূচক, আমরা যেমন বলি না অনেক ক্ষেত্রে এক্সট্রা ভাবে দেওয়া হয়, এক্সট্রা ভাবে বা সম্মানসূচক একটা অস্কার পুরস্কারে ভূষিত করা হয়েছে 18 নম্বর একজন অভিনেতাকে, সেটা হচ্ছে টম ক্রুজ। কে? টম ক্রুজের নাম আপনারা সবাই শুনেছেন, অভিনয় জগতের সবচেয়ে মোটামুটি একটা পরিচিত ফেস, তিনি বিশাল অবদান রেখেছেন এই অভিনয় জগতে, কিন্তু কোনোদিন তিনি কি পায়নি, এখন পর্যন্ত কোনো অস্কার না পাওয়ার কারণে তাকে 2025 সালের সম্মানসূচক অস্কার পুরস্কারে ভূষিত করা হয়েছিল। আরেকটা জিনিস মনে রাখবেন, অস্কার পুরস্কার পেয়েছেন কোন মুভি? হ্যাঁ, অস্কার প্রাপ্ত মুভি যদি আমরা দেখি, কারণ অস্কার আপনারা জানেন যে বিশ্বের অভিনেতা বা চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় পুরস্কার বলা হয় অস্কার পুরস্কারকে। এটা মুভি নাম কি বলেন তো দেখি? এই মুভি নাম হচ্ছে অ্যানোরা। কি মুভি? অ্যানোরা মুভি, অস্কার প্রাপ্ত 2025 সালের মুভি হচ্ছে অ্যানোরা। কি নাম? অ্যানোরা হচ্ছে 2025 সালের অস্কার প্রাপ্ত মুভি। এটা পরীক্ষা আসতে পারে, সুতরাং সুন্দর করে পড়ে নেবেন। আর সম্মানসূচক অস্কার পুরস্কারে ভূষিত করা হয়েছে টম ক্রুজকে, কারণ তিনি এখন পর্যন্ত কোনো পুরস্কার না পাওয়াতে তাকে এই সম্মানসূচক পুরস্কারটা দেয়া হয়েছে। তাহলে এখানে টম ক্রুজ কত সালে কত তারিখে? 18 নম্বর 2025 সালের অস্কার প্রাপ্ত মুভির নাম হচ্ছে অ্যানোরা। কি মুভি? অ্যানোরা মুভি। এরপর আমরা যদি যাই পরবর্তী প্রশ্নে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্তকরণের চালু হওয়া অ্যাপের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে পরীক্ষায় আসবে এরকম ধরে নিতে পারেন আপনি, যে প্রবাসীদের জন্য ভোটের আয়োজন করা। এই জীবনে কখনোই প্রবাসীরা দেশের বাইরে থাকলে তারা ভোট দিতে পারতো না, ঠিক আছে? দেশের বাইরে থাকলে তারা কি পারতো না? ভোট দিতে পারতো না। তাদের জন্য এই প্রথম কোনো এক অ্যাপসের মাধ্যমে ভোটের ব্যবস্থা করা হচ্ছে, সেটার নাম হচ্ছে পোস্টাল ভোট বিডি। পোস্টাল ভোট বিডি, এটা যদি আমি ব্যাপারটা বলি কিরকম সেটা হবে, অর্থাৎ পোস্টাল যোগে তার কাছে একটা খাম যাবে, একেবারে সিলযুক্ত খাম, কোনোভাবে এটাকে বাইরের কেউ কি করতে পারবে না, কোনোভাবে বাইরের কেউ এটাকে খুলতে পারবে না। পোস্টাল যোগে তার কাছে এই খামটা যাবে, সেই খাম সে খুলে তার প্রার্থীকে ভোট দিয়ে টিক দিয়ে আবার সেম ভাবে এটাকে রিটার্ন করবে। কি করবে? রিটার্ন করবে। যদিও একটু সময় সাপেক্ষ হবে, বাট এটা আগেই যাবে, চলে ভোটের আগে তার কাছে চলে যাবে, যাতে ভোটের সময় যেন এই ইফেক্টটা তার কাছে না পড়ে। অর্থাৎ ভোট হওয়ার আগেই তার কাছে পোস্টাল যোগে এই নির্দিষ্ট ঠিকানায় এই খামটা চলে যাবে। তখন সে দেখবে আসলে এই খামের মধ্যে মানে সিলযুক্ত আছে কিনা। সিলযুক্ত থাকলে সেটা অ্যাকসেপ্ট করে সেখানেতে ভোট দিয়ে অ্যাপসের মাধ্যমে এটা আবার ভেরিফাই করবে, মানে তার কাছে যাবে, সে স্ক্যান করবে, ওই যে স্ক্যানার থাকবে, স্ক্যান করবে, করে সেখানে তার মতামত দেবে, সেটা অটোমেটিক আমাদের দেশে চলে আসবে। খুবই সুন্দর সিস্টেম না? এই সিস্টেমে ভোট দিলে তারা কোনোভাবে ভোট কারচুপি হওয়ার কোনো কি নেই, আশ্রয় নেই। ভোট কোনোভাবেই অন্য কেউ কোনোভাবে কি করতে পারবে না, এটাকে কোনোভাবে জাস্টিফাই করা বা এটাকে খুলে ভোট দিলাম দিয়ে আবার তুলে ফেলাম এরকম কিছু হতে পারবে না। অর্থাৎ ডিরেক্ট তার কাছে যাবে, তার আঙ্গুলের ছাপ পরীক্ষা করা হবে এবং স্ক্যান করে সে ভোট যেটা দেবে স্ক্যান করে দিবে, যে প্রার্থীকে দেবে স্ক্যান হয়ে বাংলাদেশে সে ভোট চলে আসবে, এটা পোস্টাল যোগে তার ঠিকানায় চলে যাবে। তাহলে এটার নাম হচ্ছে পোস্টাল ভোট বিডি। কি নাম? পোস্টাল ভোট বিডি হচ্ছে এটার নাম।
এরপর আমরা পরের প্রশ্নে চলে আসি। বাংলাদেশের প্রথম ১০০তম টেস্ট প্লেয়ার হিসেবে মুশফিকুর রহিম কোন দলের বিপক্ষে খেলবে? খুবই গুরুত্বপূর্ণ, রিসেন্ট হয়ে গেল আমাদের মুশফিক, আমাদের লিটল, আমরা যদি বলি মাস্টার, তাই না? এই লিটল মাস্টার আমাদের বাংলাদেশের ক্ষেত্রে শুধু না, বিশ্বের ক্ষেত্রে এক বিশাল অবদান রেখেছেন এই টেস্ট বিশ্বের ক্ষেত্রে। তিনি সকল ফরম্যাট থেকেও যদি অবসর নিয়েছেন, কিন্তু টেস্ট তিনি খেলে যাচ্ছেন। আসলে ফ্যান্টাসি ব্যাপারটা ভিন্ন, তাই না? অনেকে চায় টেস্ট ক্রিকেট অনেক লেন্দি হয়, এটা ভালো লাগে না, সারাদিন খেলতে হয়। এই খেলায় আগে সবাই অবসর নেয়, কিন্তু মুশফিকুর রহিম একমাত্র খেলোয়াড় যে শর্ট ফরম্যাটগুলো থেকে অবসর নেওয়ার পরেও তিনি টেস্ট ফরম্যাট থেকে অবসর নেননি। আর এই জন্য তার অর্জনটাও তিনি অর্জন করেছেন। অর্থাৎ তিনি চেয়েছিলেন টেস্ট ফরম্যাটে নিজের বিশ্বের মধ্যে নিজের নামটা লেখানোর জন্য। তিনি কে? মুশফিকুর রহিম। কোন দলের বিপক্ষে খেলবে? আয়ারল্যান্ডের বিপক্ষে। আর আয়ারল্যান্ডের বিপক্ষেই কিন্তু তার এই অর্জনটা, তাই না? সো এই ক্ষেত্রে কততম দেশ হিসেবে, কততম ১০০তম টেস্ট প্লেয়ার হিসেবে, অর্থাৎ তিনি ১০০তম টেস্ট অলরেডি খেলে ফেলেছেন। আর এই ১০০তম টেস্ট খেলোয়াড়ের মধ্যে তার অবস্থান, বর্তমান মুশফিকুরের অবস্থান হচ্ছে কততম? ১১তম খেলোয়াড় হিসেবে। কি হিসেবে? ১১তম, বিশ্বের ১১তম খেলোয়াড় হিসেবে তিনি ১০০তম টেস্ট করেছেন। কততম? বিশ্বের ১১তম। পরীক্ষায় ২-৩ ভাবে ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে, এই জন্য মনে রাখবেন কততম খেলোয়াড় হিসেবে তিনি টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করেছেন? বিশ্বের ১১তম খেলোয়াড় হিসেবে। কততম সেঞ্চুরি করেছেন? ১১তম সেঞ্চুরি। কততম? ১৩তম শতক। অর্থাৎ তার ব্যক্তিগত ক্যারিয়ারের ১৩তম শতক, আর বিশ্বের মধ্যে তিনি ১১তম খেলোয়াড় হিসেবে ১০০ রানের, অর্থাৎ টেস্ট ক্রিকেটে ১০০ টেস্ট ক্রিকেট তিনি খেলেছেন। কত? ১০০, মানে ১০০ টেস্ট ক্রিকেট তিনি খেলেছেন, ১০০ টেস্ট সিরিজ তিনি খেলেছেন। কততম? ১১তম খেলোয়াড় হিসেবে। তার আগে ১০ জন খেলোয়াড়ে খেলে গিয়েছেন। অনেক বইয়ে ভিন্নভাবে থাকবে, ১২তম কোনো বই আছে, কোনো বইয়ে ভিন্নভাবে আছে। ব্যাপারটা খেয়াল করবেন, খেলোয়াড় হিসেবে ১০০তম টেস্ট খেলেছেন ১১তম দিক থেকে, কিন্তু তার ব্যক্তিগত ক্যারিয়ারে তিনি ১৩তম শতক করেছেন এই টেস্টের মাধ্যমে। এই জায়গায় ভুলভাল উত্তর কিন্তু করা যাবে না। ১০০তম টেস্ট সেঞ্চুরি তার ক্যারিয়ার লাইফের, কিন্তু খেলোয়াড় হিসেবে তিনি বিশ্বের মধ্যে ১১তম শতক, অর্থাৎ ১০০টা টেস্ট খেলোয়াড়ের মধ্যে তিনি ১১তম, মানে ১০০ টেস্ট যারা খেলে গেছে তার মধ্যে তিনি ১০ জন অলরেডি শেষ, তার মধ্যে তিনি ১১তম। ঠিক আছে, এটা মাথা রাখবেন। এই জায়গায় ভুল হতে পারে সবার, সো একটু কেয়ারফুলি থাকবেন। তারপরে প্রশ্নে আমরা যদি যাই, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সম্প্রতি ২১ নভেম্বর ২০২০ বাংলাদেশে হওয়া ভূমিকম্পের মাত্রা কত ছিল? খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই ভূমিকম্প। এখন পর্যন্ত কিন্তু আমরা এই জায়গা থেকে, এই ভয় থেকে আমাদের এখনো ভয় যায়নি। অর্থাৎ এই লাইফ চলাকালীন সময়ও ভূমিকম্প হয়ে যেতে পারে, বলা যায় না। খুবই মুশকিল অবস্থানে আমরা আছি। এখন পর্যন্ত আমাদের কোনোভাবে ভীতি কাটে নেই। আমরা যে ২১ নভেম্বর যে ভূমিকম্প আমাদের হয়ে গেল, সেটা তো আমরা দেখেছি ঢাকা শহর কিভাবে কেঁপেছে, আর কতগুলো অলরেডি মৃত্যুবরণ করেছে, কতগুলো নিহত হয়েছে। অল্প যদি আমরা বলি, এটা আসলে ছোট ভূমিকম্প বলা হয়। অর্থাৎ বড় ভূমিকম্পের আগে ছোট ছোট ভূমিকম্পগুলো যেমন আমাদেরকে কম্পন করে যায়, এটা কিন্তু এইখানে অশনি সংকেত এটাই যে আমরা যদি আসাম, মেঘালয় থেকে যে ভূমিকম্পগুলো উৎপত্তি হয়, সেই ব্যাপারটাতে বাংলাদেশে হয়তো বা নাড়া দেওয়ার সম্ভাবনাটা কম থাকে, কিন্তু ঢাকার অদূরে এই যে এখানে একটা স্কেল আছে, এখানে একটা প্লেট আছে, এতদিন পর্যন্ত কেউ জানতো না। নরসিংদীতে যে প্লেট আছে, এরকম ভাবে এখান থেকে ভূমিকম্পের উৎপত্তি হতে পারে, এটা কারোই জানা ছিল না। এটাই আমাদের এখন সবচেয়ে ভয়ের কারণ এটা না জানার কারণে আমরা একটু শিওর ছিলাম যে হয়তোবা আসাম থেকে আসবে বা মেঘালয় থেকে আসবে বা দূর থেকে সাগর থেকে কোনো ভূমিকম্প আসবে, বাংলাদেশ এরকম ক্ষতিগ্রস্ত হতে পারে, নাও পারে। কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে এবং ঢাকার অদূরে একেবারে কাছাকাছি নরসিংদী শহরে, নরসিংদীতে যে এরকম ভূমিকম্প হতে পারে বা তার প্লেটটা অবস্থান করতেছে, এটা আমরা জানতাম না। এবং আরো অশনি সংকেত যে বাড্ডার নিচেও ঠিক এরকম আছে, বাড্ডা এবং গুলশানের নিচেও এরকম প্লেট, টেকটনিক প্লেটের একটা বিচ্যুতি আছে। যদি কখনো এটা নাড়া দেয়, তাহলে হালকাতে আমরা শেষ হব। কি হবে? হালকাতে শেষ হয়ে যাব। 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছিল, তাতে আমরা দেখেছি ঢাকা কিভাবে কেঁপেছে। যদি কোনোভাবে সেটা 6.9 মাত্রার দিকে চলে যায় বা 7.7 দিকে চলে যায়, তাহলে ঢাকা শহরের বলা হচ্ছে প্রায় 90% বিল্ডিং ধসে পড়বে। এবং এটাও বলা হয়েছে যে গতকালকেও আবহাওয়া দপ্তর থেকে আমরা দেখলাম 6.8 মাত্রার ভূমিকম্প যদি বাংলাদেশে হয়, তাহলে প্রায় 2 থেকে 3 লক্ষ মানুষ মারা যাবে এই ভূমিকম্পের কারণে। ঢাকা শহরে শুধু 2 থেকে 3 লক্ষ মানুষ মারা যাবে। বাইরের শহরের চিন্তা বাদ দিলাম,
সিলেট তো আরও হট জোনে আছে। তাহলে আমরা এখন পর্যন্ত কিন্তু এই সিচুয়েশনের মধ্যে ফেস করতেছি, এবং কবে যে আসলে কি হবে বলাটা মহা মুশকিল। অর্থাৎ আগামী 15 দিনের মতো আমাদের নাকি এই ব্যাপারটা আছে। সো যারাই ঢাকা শহরের মধ্যে আছেন এবং যারাই বিল্ডিংগুলোতে অবস্থান করতেছেন বিভিন্নভাবে, একটু সতর্ক আমরা থাকবো। আসলে জীবন মৃত্যু আমাদের হাতে না, কিন্তু সতর্ক থাকা তো আমাদের যায়, তাই না? এই জায়গাটা আমরা একটু সতর্ক থাকার চেষ্টা করব, যে আগামী 15 দিন যেন এই অ্যাটলিস্ট এই ক্ষতিগুলো থেকে আমরা বেঁচে যেতে পারি। সো 5.7 মাত্রার ভূমিকম্পতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল। এর আগে সর্বশেষ যদি আমরা বলি সবচেয়ে বড় ভূমিকম্প 1887 সালে যেটা হয়েছে, 1787 সালে একটা হয়েছে, 100 বছর পর পর একটা বিশাল ভূমিকম্প হয় বাংলাদেশে, এরপরে আর হয়নি। সুতরাং 200 বছরের মতো আমরা পার করে দিয়েছি, 150 বছরের মতো। এটা আশা করা যায় যে সামনে একটা বিগ আমাদের কি বলবো মানে বিপদ আসতেছে। এটা একেবারে বলা যায়, চোখ বন্ধ করে বলা যায়, কারণ ভূমিকম্প হওয়ার জন্য যে শক্তিগুলো দরকার সেটা মাটির নিচে অলরেডি তৈরি হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুক। হ্যাঁ, এবার আসেন, নো কিংস মুভমেন্ট আন্দোলন বর্তমান কোন দেশে চলমান? নো কিংস মানে নো কিংস বলতে যেটা বলে নো রাজা, কোনো রাজা নেই, রাজা চলবে না, রাজত্ব থাকবে না, এরকম আর কি। নো কিংস মুভমেন্ট এটা কোন দেশে বর্তমান চলমান? এটা বর্তমান যুক্তরাষ্ট্রে চলমান। কোথায়? যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্র যেহেতু পৃথিবীর সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দেশ এবং তারা তাদের মতামত এক্সপ্রেস করতে পারে খুব সুন্দর করে, সেখানে কারো কোনো হস্তক্ষেপ থাকে না, এই জন্য তারা যে কোনো মুভমেন্টও করতে পারে। তাদের মুভমেন্টের ভাষা হচ্ছে, যদি আমি দেখি একটু, যে নো থ্রোনস, হ্যাঁ, নো THRONES থ্রোনস, নো ক্রাউনস মানে কোনো কি হবে না, কোনো মুকুট থাকবে না, এবং নো কিংস, এটা হচ্ছে তাদের কি স্লোগান। নো থ্রোনস, নো ক্রাউনস, নো কিংস। এই স্লোগানে মার্কিন যুক্তরাষ্ট্র এখন প্রকম্পিত হচ্ছে। এটা ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ ক্ষমতায় আসার পর থেকে মূলত এই আন্দোলন বেগবান হয়েছে। তারা এটা বলেছে, নো থ্রোনস, নো ক্রাউনস, নো কিংস, কোনো প্রকার কি হবে না, মুকুট থাকবে না, কোনো রাজা থাকবে না। অর্থাৎ এই যে একচ্ছত্র আধিপত্যের ব্যাপারে তারা মূলত এই আন্দোলন চালাচ্ছে। যুক্তরাষ্ট্র আসলে ছোট ছোট আন্দোলন থেকে বৃহৎ কিছু হয়ে যায়। যুক্তরাষ্ট্রের ব্যাপারে আমরা যদি দেখি, যে মামদানির কথা যদি বলি, নিউ ইয়র্কের সিটির যে মেয়র হয়েছেন, তিনি কিন্তু 2 বছর আগেও সিটিতে কারো কাছে মানে মানুষকে তাকে চিনতই না, মানুষ তাকে চিনতো না। সেই মামদানি 2 বছরের মধ্যে নিজেকে কি করে ফেলে, এবং নিউ ইয়র্ক সিটির মতো একটা যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভ্যালুয়েবল সিটি যেটাকে বলা হয়, সেটার মেয়র হয়েছেন। আসলে মানুষের প্যাশন যদি মানুষ ঠিকভাবে কাজ করে, মানুষ যদি আগায়, মানুষ যদি চেষ্টা করে, কোনো কিছুই অসম্ভব নয়। আমরা অলস, আমরা এগুলো করতে চাই না, আমাদের মাথায় এগুলো কাজ করে না, আমরা বসে বসে শুধুমাত্র কি স্বপ্ন দেখি, কিন্তু এটাকে বাস্তবায়ন করার জন্য যতটুকু আমাদের ইফোর্ট দরকার দেওয়া, আমরা সেটা দেই না। আর এই জন্যই আমাদের বিপদগুলো চাপে কিন্তু। অর্থাৎ আমাদের যদি আমরা আমাদের গোলসের দিকে আমরা সত্যিকার অর্থে ট্রাই করি, সত্যিকার অর্থে যদি এটার জন্য আমরা এফোর্ট দিই, সত্যিকার অর্থে যদি এটার জন্য আমরা পরিশ্রম করি, মানুষের দ্বারা অসম্ভব এমন কিছু নাই। মানুষের দ্বারা অসম্ভব এমন কিছু নাই। আপনি আপনার চোখের সামনে দেখেন, যারা সফল হয়েছে তাদের আপনার থেকে কোনো না কোনো গুণ একটা বেশি আছে। অর্থাৎ আপনি যে গুণে গুণান্বিত, আপনার থেকে কোনো না কোনো কারণে তার একটা বেশি গুণ আছে, যার কারণে সে সফল হয়েছে। আপনি সেটাকে ধরে ফেলেন না কেন, তাই না? সবকিছু তো শিখর থেকেই শুরু করতে হয়। কোনোভাবে আপনি শিখর থেকে, উপর থেকে শুরু করতে পারবেন না। এরকম রাজা বা রাজপুত্র আমাদের দেশের কেউ না। সো আপনি যদি শিখর থেকে শুরু করেন, শিখরে উঠতে পারবেন। দরকার কি? অধ্যবসায়, প্যাশন, অথবা আপনার কি নিজের মধ্যে ইচ্ছা শক্তি, এগুলোকে কাজে লাগান। পৃথিবীর সবচেয়ে বড় শক্তির নাম হচ্ছে ইচ্ছা শক্তি। সো আর পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে নিজেকে মোটিভেট করা। এগুলো যদি করতে পারেন, তাহলে আপনার জীবনে আপনি অবশ্যই সফল হবেন। এই এখানে আপনার লাইভ দেখছেন, রেকর্ড দেখছেন, হয়তো দেখার পরে আপনি 1 মুহূর্তের মধ্যে ভুলে যাবেন। এই যে ভুলে গেলেন, এটা যেন না হয়। অর্থাৎ এটাকে বেস করে আমাকে পারতে হবে, আমাকে করতে হবে, আমাকে হতেই হবে, এই বেস করে আপনি সামনের দিনগুলোতে আগান না কেন, দেখেন সত্যিকার অর্থে আপনি সফল হবেন। ক্লিয়ার? সো এই যে মামদানির কথা বলতেছিলাম, এই যে নো কিংস, নো ক্রাউন্স, নো মুভমেন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু ছোট ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এক সময় দেখা যাবে যে ছোট্ট আন্দোলনও তাদের দেশকে কাঁপিয়ে দেয়। সম্প্রতি কোন দেশ AI চালিত নথিবিহীন ইমিগ্রেশন করিডোর চালু করেছে?
এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা যেটা বলা হয়েছে, এআই চালিত কি বলেছে, ইমিগ্রেশন সিস্টেম চালু করেছে। অর্থাৎ তারা ঠিক কতটা উন্নয়নের দিকে চলে গেছে। আমাদের ইমিগ্রেশন সিস্টেম এখন পর্যন্ত আমরা মানধাত্য আমলের নিয়মে করে থাকি। এখনো আমাদের চেকিং ফেকিং এর জন্য কত কাহিনী করতে হয়, একটা বিমানবন্দরে কত ধরনের হাসেল সহ্য করতে হয় প্রবাসীদেরকে। সেই জায়গায় তারা শুধু মানুষের উন্নয়ন তারা শেষ করে দিয়েছে, তারা এখন এআই এর মাধ্যমে ইমিগ্রেশন চালু করেছে। অর্থাৎ এখানে কোনো প্রকার ভুল হওয়ার সম্ভাবনা নেই, অ্যাকুরেট। তাকে যা শিখিয়ে দেওয়া হয়েছে তার একটু ব্যত্যয় ঘটলে কি হবে না, অ্যাকসেপ্টেন্স আসবে না। এটা তারা চালু করেছে কোন দেশ, এটা হচ্ছে পরীক্ষায়। তো পরীক্ষায় আমরা যদি দেখি যে সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ বেশ ধনী, বেশ সফল এবং বেশ উন্নত। এই জন্য তারা এই যে এআই থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার তারা কিন্তু খুব সুন্দর করে যাচ্ছে। সো এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত এআই চালিত নথিবিহীন ইমিগ্রেশন করিডোর চালু করেছে। কে? সংযুক্ত আরব আমিরাত। এরপর আমরা আসি, প্রথমবারের মতো G20 শীর্ষ সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ হয়ে গেছে। এটা যেহেতু আগের নিউজ, সেজন্য হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আজকে 25 তারিখ, এটাতে 22 এবং 23 নভেম্বর হয়ে গেছে। কোন দেশে হয়েছে, এটা কততম? প্রথমবারের মতো G20 সম্মেলন, গ্রুপ অফ 20 যে আমাদের দেশগুলো আছে, এই ধনী দেশগুলো, গ্রুপ অফ 20 দেশের প্রথমবারের মতো সম্মেলন কোথায় হয়েছে, কোন দেশে হয়েছে? এটা হচ্ছে জোহানেসবার্গের নাসরেক এক্সপো সেন্টারে, দক্ষিণ আফ্রিকায়। এটা কত তারিখ? 22 এবং 23 নভেম্বর 2025। 22 এবং 23 নভেম্বর 2025 এই G20 এর সম্মেলন বা গ্রুপ অফ 20 এর যে প্রথম শীর্ষ সম্মেলন, এটা অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ আফ্রিকায়। তারিখও চলে আসতে পারে, আবার কি আসতে পারে, কোন দেশে হয়েছে এটা আসতে পারে। এই জন্য তারিখটাও মুখস্থ করে ফেলবেন, কোন দেশে হয়েছে এটা মুখস্থ করে ফেলবেন, এবং কততম হয়েছে। তাহলে প্রথমবারের মতো, এর আগে আর হয়নি, এটা প্রথমবারের মতো G20 সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে কোথায়? জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। আর এখানে কত তারিখ হচ্ছে? 22 থেকে 23 নভেম্বর। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কি দিয়ে? ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কি দিয়ে, আর মাপার যন্ত্রের নাম কি? ডিফারেন্স আছে, মাথা রাখবেন, অনেকে ভুল করে ফেলেন সচরাচর। ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। আর মাপা হয় কি দিয়ে? সেটা হচ্ছে রিক্টার স্কেলের মাধ্যমে। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। তাহলে উত্তর হচ্ছে কি? রিক্টার স্কেল। কি দিয়ে মাপা হয়? রিক্টার স্কেলে মাপা হয়। আর যন্ত্রর নাম কি? যন্ত্রর নাম হচ্ছে সিসমোগ্রাফ। কি নাম? সিসমোগ্রাফ। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। আর মাপা হয় যেটা দিয়ে, এই যে স্কেল, রিক্টার স্কেলের মাধ্যমে কতটুকু ভূমিকম্প হলো, এটা হচ্ছে রিক্টার স্কেলে। রিক্টার স্কেলের মাপা হয়, আর মাপার যন্ত্র যেটার নাম সেটা হচ্ছে সিসমোগ্রাফ। এই দুটো একটু সবাই মাথা রাখার চেষ্টা করবেন। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির প্রতিবেদন অনুসারে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের কত শতাংশ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে? বিশ্বের কত শতাংশ মানুষ চরম দারিদ্র্য, মানে সবচেয়ে বেশি দারিদ্রতার মধ্যে রয়েছে? কিসের মধ্যে? জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি, ইউএনডিপি আমরা যেটা বলে থাকি, তাই না? ইউএনডিপি এর মতে, আমরা এটা বাংলা যদি দেখি, এটা হচ্ছে ইংরেজিতে যদি করা হয় ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটাকে বলা হয় উন্নয়ন কর্মসূচির প্রতিবেদন অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের কত শতাংশ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে? এই যে জলবায়ু পরিবর্তন যে হচ্ছে, আমরা গ্লোবাল ওয়ার্মিং ধরি অথবা গ্রিন হাউস ইফেক্ট ধরি, এই জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের কত শতাংশ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে? আমরা তো এমনিতেই চরম দারিদ্র্য আছি, তারপরে আরো চরম দারিদ্র্য হচ্ছে 18%। এটা কিন্তু কম না। এই জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের বিশ্বের প্রায় 18% মানুষ চরম দারিদ্র্য সীমার নিচে বসবাস করতেছে। তাহলে বাংলাদেশে বর্তমান দারিদ্র্য কত পার্সেন্ট বলেন তো দেখি? বাংলাদেশ দারিদ্রতার হার কত বলবেন? কেউ বলতে পারবেন? 27.93, তাই না? 27.93% বাংলাদেশে বর্তমান দারিদ্রতার হার। এটা সর্বশেষ আপডেট অনুযায়ী। কত? সর্বশেষ আপডেট অনুযায়ী এটা বলা হচ্ছে। আর 9.something বা 9.73 যেটা আমরা বলে থাকি, 9.something হচ্ছে চরম দারিদ্রতার হার বাংলাদেশে বর্তমান রয়েছে। অর্থাৎ প্রায় 28% আমরা বাংলাদেশে এখন পর্যন্ত দারিদ্রতার হার বিলং করতেছে। বিশ্বের প্রায় 18% মানুষ শুধু জলবায়ু পরিবর্তনের জন্য দারিদ্র হয়ে আছে। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন পর্যন্ত কতটি টেস্ট ম্যাচ জিতেছে?
এখন পর্যন্ত কতটি টেস্ট ম্যাচ জিতেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল? আমরা কিন্তু টেস্ট ম্যাচ কতটা খেলেছে এমন না, কতটি টেস্ট ম্যাচ জিতেছে আমরা এটা বলেছি। সর্বশেষ আমরা যেটা জিতলাম আয়ারল্যান্ডের বিরুদ্ধে, এটা আমরা দেখেছি। এবং এই পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল 25টা টেস্ট ম্যাচ জিতেছে। কতটি? 25টি। বিসিএসও চলে আসছিল একবার, এই জন্য খুবই গুরুত্বের সহিত এটা পড়তে হবে যে বাংলাদেশ এই পর্যন্ত 25টি টেস্ট ম্যাচ জিতেছে। আজ এই যে যতগুলো প্রশ্ন দিলাম, প্রত্যেকটা প্রশ্নে আপনাদের সামনে যে শুক্রবার শনিবার পরীক্ষাগুলো আছে, ধরে নিতে পারেন আমার এই প্রশ্নগুলো থেকে 2-1টা প্রশ্ন অফকোর্স আপনি কমন পাবেন, এটা নিশ্চিত থাকতে পারেন। আর আমরা তো পরবর্তী সপ্তাহে আবার আসবো। পরবর্তী সপ্তাহে আবার আসলে দেখবেন যে যেগুলো কম পেয়েছেন আমি আপনাদেরকে অবশ্যই ধরিয়ে দেব। সামনে চাকরির একেবারে বিশাল এক সিজন যাচ্ছে। নভেম্বর গেল, ডিসেম্বরও যাবে চাকরির সিজন। জানুয়ারি থেকে একটু চাকরির ব্যাপারটা অফ থাকবে হয়তো বা 2-1 মাসের জন্য, নির্বাচনের জন্য। রমজান মাস আছে। সো এই সময়টার মধ্যেই আপনি নিজেকে প্রিপেয়ার করে ফেলেন, যে কোনোভাবে হোক না কেন। যতগুলো চাকরি, প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা হয়ে যেতে পারে, প্রাইমারির সহকারী শিক্ষকও বলা যায় না ফেব্রুয়ারির মধ্যে, যদি জানুয়ারির মধ্যে ডেট দিয়ে দেয়। যেভাবে প্রাইমারি আগাচ্ছে তাতে বলা যায় না। পিএইচসিও মোটামুটি তার সিদ্ধান্তে অনড় থাকতেছে। আমার কাছে মনে হচ্ছে এই সপ্তাহের মধ্যে, এই সপ্তাহ না হলেও আগামী সপ্তাহের মধ্যে দেখেন প্রাইমারি প্রধান শিক্ষকের তারিখটা ঘোষণা করে দেবে। বিশাল একটা জব, কিছু মানে পথ এখানে। আশা করি এটা হাত ছাড়া করবেন না। সো এই জায়গাতে আপনাকে এখন সর্বোচ্চ এফোর্ট দিয়ে পড়তে হবে ভাই। নতুন পে স্কেল হয়ে গেলে প্রতিযোগিতা বেড়ে যাবে, তখন আপনাদের আরও আগানোটা কঠিন হবে। সো আমি প্রত্যাশা করব আপনারা এই বিশেষ আপডেট বুলেটিনগুলোকে একটা নির্দিষ্ট সময় জুড়ে দেখবেন। প্রত্যেক মঙ্গলবার আমরা এটা আপলোড করি, মঙ্গলবার অথবা বুধবারে আপনারা যে কোনো মুহূর্তে পেয়ে যাবেন। এটা দেখার চেষ্টা করবেন, এখান থেকে সুন্দর করে মনোযোগ সহকারে পড়া শুরু করবেন। আশা করি যে এখান থেকে সাম্প্রতিক প্রশ্নগুলো আপনাদের তেমন কিছু পড়তে হবে না। আর আমাদের এই সেশনটা আপনাদের ঠিক কতটুকু ভালো, কতটুকু মনে হচ্ছে যে এটা চলা উচিত, অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের চাহিদা, আপনাদের চাওয়া পাওয়ার ভিত্তিতে আমাদের সেশনটা কন্টিনিউ থাকবে। তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ 22তম পর্বে কোনো এক টপিক্সে আবার অন্য কোনো টপিক্স নিয়ে, আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আমরা আসব। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।